আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গ্রামের বেশিরভাগ ভিডিও চিত্রগুলো আমি তুলে ধরি গ্রাম বাংলার ঐতিহ্য, ছুটে চলা প্রাচীন ঐতিহ্যগুলো, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো। তারই সুবাদে আজকে আমরা একটা গ্রামের ভিডিও করার জন্য বা নিজেরা ঘোরার জন্য মেঘনার পাড়ে ঈদের দুদিন পরে ছুটিতে যখন গ্রামের সবাই বাড়িতে আসে, ওই আনন্দ উপভোগ করার জন্য আমার বাড়ির কাছে কিছু ছোট ভাই বোনেদের নিয়ে আমরা ঘুরতে বেরোই বরিশাল, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর উপলক্ষে। পথের মধ্যে যাত্রা পথে 2-3টি বাধা অতিক্রম করেছি আমরা, যেখানে রাস্তাগুলো বন্যার কারণে ভেঙে গিয়েছিল, ব্রিজগুলো ভেঙে গিয়েছিল। কিছু ব্রিজ আমরা পার করেছি নৌকায়, কিছু ব্রিজ পার করেছি আমরা এই কলার বেলা দিয়ে। যে বর্ষায় সেদিন বৃষ্টি বাদলের কারণে রাস্তাঘাট সবই ভাঙা। তো আমরা যারা এখন ট্যুরে বেরিয়েছি সবাই এক এক করে এই যে নৌকা দিয়ে পার হইতেছে। শেষমেশ সব কষ্ট দুঃখ আমরা চলে এসেছি এখন। আমরা এসেছি লান্ডাপাড়া, কোন এসেছি আমরা চলে আসলাম মেহেন্দিগঞ্জ থানা, বরিশাল। নোয়াখালী নেই তো মোল্লার আরে বাজার মোল্লার মনে দুঃখ কষ্ট হলে এই জায়গায় আইও হে 1984 সালে লক্ষ্মীপুর নিজে একটা স্বতন্ত্র জেলা, তারপরেও কি শুনলাম এই নোয়াখালী জেলা। যত বুঝে কইতেছি লক্ষ্মীপুর নিজে একটা স্বতন্ত্র জেলা, আমরা লক্ষ্মীপুর জেলার ফোলা পাইনি, না আমরা নোয়াখালী না হইতো না, আমরা নোয়াখালী মানা যায় না। মানে আমরা এটা কিভাবে মানি যে 1984 সালে নিজে জেনারেল এরশাদ আমগর জেলা ভাগ করে দিছে। সারা বাংলাদেশে যখন 17টা মহকুমা তাই 67টা জেলা বানাইছে, তার 67 জেলার মধ্যে আমগো লক্ষ্মীপুর নিজে একটা জেলা, কিন্তু এরা তো মানতে রাজি নাই। এই যে এইটুকু এক চাষার কথা হলো না, চাষা ঘুরি একই কথা, আমরা নোয়াখালী কিভাবে মানি না নেই নোয়াখালী আমরা, যেহেতু নিজে একটা স্বতন্ত্র জেলা, আমরা লক্ষ্মীপুর জেলার মানুষকে আমরা নোয়াখালী। কদিন আগে বৃষ্টির কারণে রাস্তার দুই পাশে পানি জমে গেছে, কিছু কিছু জায়গায় ভাঙন ধরেছে, সবুজ সতেজ গাছগুলো আবার তাদের পুনর্জীবন ফিরে পেয়েছে। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন উপভোগ করেছি আমরা। রাস্তার পাশেই কয়েকটি নতুন নতুন ঘর দেখতে পেলাম, যা আমরা এর আগের বার যখন এই অঞ্চলে প্রবেশ করেছি তখন দেখতে পাইনি। রাস্তার পাশে ছোট্ট খালগুলোতে প্রচুর পরিমাণ মাছ। এই খালগুলোর লগে মেঘনা নদীর কানেকশন থাকায় ওই জোয়ার বাটা আসার সময় প্রচুর পরিমাণ মাছ পানির সাথে এসব এলাকাতে প্রবেশ করে। আমাদের উদ্দেশ্য ছিল মেহেন্দিগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মেঘনা নদী। যদিও আমরা প্রায় 5-6 কিলোমিটার উপরে পায়ে হেঁটে এখানে এসেছি। দুটি বাইক নিয়ে বাড়ি থেকে বেরো এসে রাস্তা ভাঙার কারণে বাইকগুলো জমা রেখে পায়ে হেঁটে রওনা দিয়েছি গোবিন্দগঞ্জের। এই শহরের মধ্যে সবচাইতে বড় যে বাজারটি তথা বাণিজ্যিক এলাকার মধ্যে, এই বাজারটি এখন বদ্ধপুর হওয়ার কারণে আমরা সকল দোকানপাটি বন্ধ ছিল। আমরা হয়তো অনেক গাড়ি চলে যেতাম। তারপরে একটা অভিজ্ঞতা লইছেন ভাইকে, এই যাবে তার তো শাড়ি কিনা যে বাটা মাছ এমন ভাবে বের হয়েছি আসলে আটার উদ্দেশ্যে। তো ওই সামনে পিছনে দুইটা বাঁকি ছিল, দুইটা বাঁকিতে আপনারা দেখছেন অবশ্যই কিভাবে পার হয়েছি। এমন ভাবে পার হয়েছি যে একটাতে এসে নৌকা দিয়ে পার হয়েছি, আর একটাতে পার হয়েছি নিজেরা কলার বেলা দিয়ে টাইনা নিজেরা। তো এরপরেও প্রায় আরো 2 কিলোমিটার আমরা হাঁটতে এসেছি, মনে হয় সামনে আরো 1 কিলোমিটার আমরা হাঁটতে হইব, তারপরে আমরা মেঘনা নদী পাইলাম। তবে একটা অভিজ্ঞতা হইলো জীবনে, মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগতেছে, হাঁটে যাইতেছে এই জন্য।
গরমে ফাটি দিতে আছে হ্যাঁ, একটাই সমস্যা, প্রচন্ড রকম গরম। সামনে দোকানপাট পাইলে পানির ব্যবস্থা করিও। এই যে বলে তো এবছর এটা বাজার চামকে দিয়েছো তো বাইক ছবির মতো সুন্দর এই গ্রামটিতে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো মোটরসাইকেল বা পায়ে চালিত বাইসাইকেল। চারপাশেই সবুজ সমারোহ, বিভিন্ন গাছগাছালিতে ভরা। আমরা আসার সময় পানি নিয়ে এসেছিলাম মাত্র 2 লিটার পানি। ভেবেছিলাম এখানে দোকানপাট খোলা থাকলে আমরা এখান থেকে পানি নিয়ে যেতে পারবো। এই যে আমার টিমমেট যারা আছে সবার গলা শুকিয়ে গেছে 2 কিলোমিটার হাঁটা। এখন এই 2 কিলোমিটার হাঁটা পরে সবাই পানি খেতেছে। পানি দেখে তো এই না রে গাম হানি না গাছটা ভাই ভাই অনেক গরম তুই লইবা এটা হাদি না সামনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের অসুবিধা নেই। কমে গান চলার পথে বহুত কষ্ট আছে এটা শেষ করুন না আজীবন বললো এই বোতলকে হ্যাঁ বদলো বাইরে পানি আনলো লিতে দেব বহুত একটা আনলো আর 2 লিটার কালে মুন্ডে থাকলে না পানি বেশি লয় নাকি 8 না ডিপটি করে দেন সাফা করে দেবো। আরে স্যার ডিপ কল হইলো এই ইয়ার পানি উঠবে নদীর পানি উঠবে সাপ কল না টিউবওয়েল কারণ দিন শেষে জায়গা নিচে পানি আছে না সর হয়ে যাইও ইলিশ মাছ হলে ইলিশ মাছ লইয়া বাদ গেলাম একদমই ভগবান না বাদ গেলাম কম দাম হইতো না ওই একই দাম হইব দাম এনার দাম বেশি হানি ভালো নেই পানি ভালো অবশ্যই নদীর মাঝে আমরা পানি টোকে খাইলাম আর পানি নিয়ে এখন পানি খাই আবার রওনা দিতে সবাই। এতে ভাই লাখ বালেতে মা বেশি হয় কেন ভাই? দুপুরবেলায় প্রচণ্ড গরমে এই তাপের মাঝেও রাস্তার পাশে বড় বড় এই গাছগুলো থাকার কারণে নিজের শরীরটাকে একটু ঠান্ডা করে নেওয়া যায় বা জিরিয়ে নেওয়া যায় এই গাছতলে বসে। আমাদের পুরো টিমমেট এক এক করে সবাই পায়ে হেঁটে একেবারে ক্লান্ত, কারণ এত পথ হাঁটার মতো অবস্থা আমাদের নেই। আর আমরা কখনো এত পথ একসাথে হাঁটিও নাই। প্রায় 5-6 কিলোমিটার পথ হেঁটে আমরা মেঘনা নদীর উদ্দেশ্যে রওনা দিছি। পথের মধ্যে আমাদের সাথে কিছু মানুষের দেখা হয়। ওনারা বরিশাল, উলানিয়া এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। যে কিছুক্ষণ আগেই ট্রলার বেরিয়েছে এখানে, ওই ট্রলারের যাত্রী ওনারা এখন আসতেছে। মেঘনা নদীর এপার থেকে ওপারে তথা বরিশালের মেহেন্দিগঞ্জের এপার থেকে যদি আপনি উলানিয়া বা ওই পাশে যান, তাহলে ভাড়া প্রতি আপনাকে মাথা পিছু ভাড়া নিতে হবে 150 টাকা। পায়ে চালিয়ে, সাইকেল নিয়ে, কেউ বা মোটর সাইকেলে বসে, কেউ বা পায়ে হেঁটে এই রাস্তা অতিক্রম করে যাচ্ছে। আমাদের সতীর্থ টিমমেট যারা আছেন, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ দ্রুত পা হেঁটে নদীর পাড়ে যাওয়ার জন্য ব্যস্ত। শহর থেকে গ্রামের সৌন্দর্য হাজার গুণে বেশি। এই বাংলাদেশকে আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি গ্রাম অঞ্চলে আসেন।
অবশেষে আমরা একেবারে নদীর কাছে যে মাছঘাট, ওই মাছঘাট এবং ছোট্ট একটি বাজার, সেই বাজারে এসে আমরা এখন অবস্থান নিতেছি। এখানে এসে খাবারের জন্য আমরা খাবার হোটেল খুঁজতেছিলাম। প্রতিমধ্যে আমাদের যাদের সাথে দেখা হয়েছিল বা এখানে এসে যাদের সাথে কথাবার্তা বলেছি, তারা সবাই বলেছে এখানে খাবার হোটেল বলতে ভাতের কোনো ব্যবস্থা নেই, আপনারা বন, কলা, পাউরুটি, কেক, বিস্কিট বা কোমল পানীয় যা আছে এগুলা পেতে পারেন। কিন্তু এই ভর দুপুর বিকেল 2টো বাজে আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের ভাত ছাড়া অন্য কোনো কিছুতে আর আমাদের তৃপ্তি না মেটারই কথা। আমরা দোকানদার কাকার কাছে এসে এখানে বসেছি, বসে ওনার কাছে পানি চাইলাম। 2 লিটার একটা পানির বোতল নিয়েছি আমরা, কিছু উড়সালাইন নিয়েছিলাম এখান থেকে, কলা নিয়েছিলাম, বিস্কিট নিয়েছিলাম এখান থেকে আমরা। রূপে আসছি আমরা 1 ঘন্টার উপরে আমরা ধরে এই যে আমার দোকানের কাছে দেখে, তবে কষ্ট বহুত হয়েছে, বহুত কষ্ট আছে, জীবনে আছে কষ্ট ছাড়া আর কিছু নেই। কি কর মামা পানি লো এটা টেস্টি। ওটা কি বড় স্যার? ওটা কি বড় না স্যার? এই বড় না স্যার? একবার মেঘনা নদীর কাছে, তবে আমরা যে 3 কিলোমিটার বসে 3 কিলোমিটার না, আমার মনে হয় আমরা প্রায় এখান থেকে হাঁটছি আনুমানিক, যদিও কম হাঁটতে থাকি, তো আমরা প্রায় 4 কিলোমিটার মতো হাঁটা হয়েছে। কারণ 1 ঘন্টার মতো হাঁটা, 1 ঘন্টা যদিও আমরা একবার ধীরে সুস্থে হাঁটি, তারপরে 1 ঘন্টা 4 কিলোমিটার হাঁটছি কম করে। 4 কিলোমিটার হাঁটার পরে আমরা এখন আর একটু পরে মেঘনা নদীর ঘাটে যায় পৌঁছবো, একবার নদীর ঘাটে। আমরা একদম সবারই যা উঠছে গাড়ি, আর আমরা বাকি যেটাই গেছি, কেউ খানার জন্য ব্যবস্থা করতেছে পিছনে। জামগুলো একজন এখানে ঘুমাইতেছে। অবশেষে নদীর খুব কাছে এখন আমরা, তো নদীর কাছে একবারে প্রায় বহুত দূর হাঁটার পর একবার নদীর কাছে। এখন আরেকটু হইলে আমরা মেঘনা নদীতে যাবো। জানি না ঘাটের কী অবস্থা বা নদীর পাড়ের কী অবস্থা, এখন আগের মতো আছে কি না বা পরিবেশ কীরকম। ধীরে ধীরে হাঁটতেছি। এই শহরে যখন আসছি তখন ছিল গরমকাল, সেই গরমের সময় আসছিলাম, আর এখন আসছি যে বর্ষার সময়। এখন বর্ষার সময় অবস্থা কেমন তা হয়তো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এই সামনে আর 2 মিনিট হাঁটবো, 2 মিনিট হাঁটার পর আমরা নদীর ঘাটে যাই পৌঁছবো। আমরা বর্তমানে এখন মেঘনা নদীর খুব কাছে, যদিও প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা আমরা পায়ে হেঁটে এখানে এসেছি। সারাদিনকার যে কষ্ট হাঁটার, তা নদীর কাছে এসে একটু জিরিয়ে নিয়ে পর সত্যি মনটা আনন্দে আবার সে আগের মতোই।
এই ট্রলারটি বরিশাল উলানিয়া থেকে এখানে এসেছে, আবার বিকাল 3টার দিকে এখান থেকে যাত্রী নিয়ে উলানিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। বর্ষার এই সময় নদীতে অতিরিক্ত পানি থাকার কারণে নদীর পাশে যে চর অঞ্চলগুলো ছিল সেগুলো এখন পানিতে ডুবে যাওয়ায় নদীর যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য পুরোটা আমরা উপভোগ করতে পারিনি। মহিষ, গরু, ছাগল এই চরের মাঝে ছেড়ে দেওয়া হয়। নিজেদের ইচ্ছা মতো এই চরণভূমিতে নিজেদের খাবার নিজেরাই খায়। আর এই পাহারাদার মালিক কিংবা কর্মচারী নৌকায় বসে তাদের গরু ছাগল পাহারা দিচ্ছেন। প্রচণ্ড খরতাপ গরমে যখন চারপাশ উত্তাপ, ঠিক তখনই মহিষগুলো এই মেঘনা নদীর পাশে ছোট্ট যে খাল, ওই খালে নিজেদের পুরো শরীর পানিতে ডুবিয়ে মাথাটুকু উপরে রেখে পুরো শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছেন। বিশাল আকার এই মেঘনা নদীর বুকে ছোট্ট একটি পালতোলা নৌকা, আর এই আমাদের টিমমেট। আমরা এখানে টিমমেটে এসেছি মাত্র 6 জন। আমাদের পাশের গ্রাম থেকে এসেছে আরো 6-7 জন। যদিও আমরা এসেছি তারা জানে নাই, তারা এসেছে আমরাও জানি নাই। এখানে এসে একসাথে মিলিত হয়েছি, এই মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। নদীর পানিতে ডুবিয়ে ডুবিয়ে গোসল করা, পানি ছিটিয়ে দুষ্টামি করা, ছোট্টবেলার শৈশবের সেই সময়গুলোর কথা। যখন স্কুল থেকে এসে এই গরমের সময় বাড়িতে বইগুলো রেখে পুকুরে নেমে যেতাম, মা কিংবা বাবা হাতে লাঠি নিয়ে পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে আমাদের শুধু তোলার জন্য বলতো। সারাক্ষণ পানিতে দাপিয়ে বেড়াতাম। ঠিক আজকের দিনটা এভাবে পানির সাথে কাটিয়ে দিয়েছি আমরা। প্রায় 30 থেকে 50 মিনিটের মতো নদীতে ছুটাছুটি করে ছবি তুলে ভিডিও করে যখন ক্ষুধায় ক্লান্ত, তখন এখানে খাবার নাই এই বিবেচনা করে আমাদের 2 জন সাথের লোক, ছোট 2টি ভাই রুটি, গোস, নুডলস বাড়ি থেকে এনে এসেছিল। সেগুলো এখন সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি আমরা। ঝাউবনের মাঝখানে বসে খাবার খাওয়া, সুন্দর প্রাকৃতিক হাওয়াগুলো। অবশেষে বিদায় জানিয়ে যখন বাড়ির পথে রওনা দিলাম, তখন রায়পুর উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝখানে যে বর্ডার, এই কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা প্রথমবার যখন এই গোবিন্দগঞ্জে গেলাম, তখন এখান থেকে মোটর সাইকেলে একেবারে সরাসরি মেঘনা নদীর পাড়ে গিয়েছিলাম। কিন্তু প্রতিমধ্যে এবার যখন আমরা রওনা দেই, তখন দুটো ব্রিজই ভাঙা থাকার কারণে
অপর পাশে বাইক জমা রেখে এক গরিব কিষানি ভাইয়ের কাছে দুটি বাইক 200 টাকা জমা রেখেছিলাম। জমা রেখে আমরা মেহেন্দিগঞ্জে গিয়েছি। সেখান থেকে এসেছি আবার প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি। ছোট্ট এই ডিঙ্গি নৌকা করে টাকা দে খালের এপার থেকে ওপারে পারাপার করা হয় মাত্র জনপ্রতি 10 টাকা করে। শেষ অবশেষে যে সবার সফর শেষ করে এখন আমরা সেই নদীর ঘাটে আবারও যে ভাইয়ের লগে যখন এই ফেরি মাছে ভাতে বাঙালি বলার আবার ভাই আমার কাছে যে কারণ, আসলেই এই যে ছোট খালগুলোতে এত পর্যাপ্ত পরিমাণে মাছ সত্যি বলার মতো না। আইতেছে ওই যে আরেকটা আছে না খেলার ভিডিও, ওটা হারিয়ে দিতে হবে তো আবার আমনে যখন শুরু করেছে ভালো হয়েছে। এখানে হাঁটু পরিমাণে পানি, তবুও নৌকায় করে আসা যাওয়া করতে হয়। গ্রাম বাংলার যে সৌন্দর্য, মাটির রাস্তা, পুরো পৃথিবীটা ডিজিটাল আপডেট হওয়ার কারণে কালো পিচ ঢাকা পথ, এখন আর এই মাটির রাস্তা খুব কমই দেখা যায়। রাস্তার পাশে সারি সারি গাছগুলো কিংবা বিলের মধ্যখানে সামান্য একটা উঁচু জায়গাতে গরুগুলো ঘাস খাওয়া, একটা সাংঘাতিক বিষয়। শীতল ঠান্ডা একটা হাওয়া। তারা যে খাম্বাগুলো হয়তো এই বন্যার জল শ্বাসে বা বন্যার সময় এগুলো এই যে কারেন্টের তার খাম্বা, এখান থেকে এই তারটা দুদিন আগের পড়ে আছে, একটা বিপজ্জনক অবস্থা। যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টির প্রকোপে সুন্দর শেষ বিকেলে এখানে ইলেকট্রিক যে তারগুলো তা ছিঁড়ে যায় অসাধারণ এবং মুহূর্ত। গাছের সাথে বেঁধে রাখা হয়। ইলেকট্রিক খাম্বাগুলো এক পাশে কায়তে পড়ে আছে, হয়তো অস্থির এগুলো পড়ে বৃষ্টির যাবে। পানি নদীতে বেড়ে যাওয়ার কারণে আমি একবারে নদীর মেহেন্দিগঞ্জ থানার যে স্রোতের মাঝখান দিয়ে যে রাস্তা, এখন সেই রাস্তা দিয়ে টান যাচ্ছি। খুব কম, পথে ঘাটে দু চারটা বিল, গরু, প্রচুর দূর দূরান্তে পরিমাণে কিছু পানি। ঘরবাড়ি, চতুর্পাশে শুধু বিল, এমনই পড়ছে চোখে। সুন্দর অপূর্ব দৃশ্যগুলো। ভালোবাসা রইল আপনাদের জন্য। আমাদের আমরা এর আগে একটু সাপোর্ট দিয়ে যাবেন। কিন্তু এবার আসার পরে নিত্য নতুন প্রতিদিন গ্রামীণ চিত্রগুলো কিংবা ঐতিহাসিক স্থাপনাগুলো আবারও আপনাদের সামনে তুলে ধরতে পারি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, গ্রামগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালোবাসা রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো দিয়ে রাখুন। ধীরে ধীরে রওনা দিতেছে এখন বিদায় বরিশাল।